गुड मर्निंग गाइस। आज हमारे टूरेर एकदम शेष दिन एसे আমরা পৌঁছেছি। আমরা আজকের মায়াপুরে ভোর 4:30টার সময় গাড়িতে রওনা দিয়ে এখন প্রায় 8টা বাজে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের এই ট্যুরের অন্তিম স্থান মুর্শিদাবাদ হাজারদুয়ারি। এরপর ঘোড়ায় গাড়ি করে কাঠগোলা বাগান টাগান গোটা ঘুরবো। এখানে খাওয়া দাওয়া করে গাড়ি করে আজকের রাতে আমরা রওনা দেব এবং আগামীকাল ভোরে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আমাদের বাড়িতে উকিলের বাজারে পৌঁছে যাব। ঠিক আছে, এখানে থাকুন সঙ্গে, আজকের গোটাটা ঘুরে আমরা দেখার চেষ্টা করব। এখান থেকে আমরা ঘোড়া গাড়িতে উঠে পড়েছি গাইস। আমার ঠাকুমা বসে আছে, একসাথে যাব সবাই। হ্যাঁ, এটা কি লো হয়নি? এখন উঠে পড়েছি। ঘোড়া গাড়িতে আছি আমরা। আমার 1 বছর যাত্রার নায়িকা আমার পাশে আছে, তার মানে ঘোরার মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা রকম হবে। ড্যাম ওয়েদার আজকে। জীবন্ত সমাধি, জীবন্ত কবর। আজিউন্নেসা বেগমের একটা দুরারোগ্য হয়েছিল, যে দুরারোগ্যতে বৈদ্য বলেছিল, মানে কবিরাজ তখন বলেছিল যে ওকে হচ্ছে যে মানে ছোটো বাচ্চার কলিজা খাওয়াতে হবে। তাই এই আজিউন্নেসা বেগমের নাম ছিল কলিজা খেকো বেগম। সে সময় কলিজা খাওয়ার সেই দুরারোগ্য রোগ, কলিজা খাওয়ার পর বেশ কিছুদিন কলিজা খাওয়ার পর তার রোগ সেরে যায়, কিন্তু তার সেই কলিজা খাওয়ার একটা নেশায় পরিণত হয় যে কলিজা খেতেই হবে। তখনকার সময়ে আজিউন্নেসা বেগম এই কলিজা খেত এবং হচ্ছে যে রাতে বহু পুরুষের সঙ্গে রাত কাটাতো এবং দিনের বেলা তার মানে ভোর হওয়ার আগে তার খাবারে বিষ পান করিয়ে তাকে মেরে ফেলতো। এই অসৎ চরিত্রের জন্য তাকে মানে কবর কেটে উপর থেকে তাকে কবরে উপহার দেবে বলে কবরের সামনে এনে চোখ বেঁধে কবরে ফেলে মাটি চাপাতে তাকে জীবন সমাধি দেওয়া হয়। আর এই উপর তার এখানে সমাধি দেওয়া আছে। এই উপর থেকে হারলে তার যদি কিছুটা পাপ মানে ক্ষয় হয়, সে কারণে উপর থেকে হেঁটে ওটা দেখে আসতে পারো। ওটা ছিল মসজিদ। আগে মসজিদের বিভিন্ন ছিল, এখানে এখন ওই তোমার গঙ্গার জন্য গঙ্গা ধারে ছিল আগে, গঙ্গা এখন অনেক দূরে চলে গেছে। মুর্শিদ কুলি খাঁর কন্যা ছিল এটা। চলে তাড়াতাড়ি দেখে অনেক জায়গা দেখতে হবে, তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি। ভালো লাগে, ওর মুখে ভালো লাগে। আমাদের বাঙালি জাতি, আমার এটা বলতেই হবে। আমরা সবাই চলে আসো তাড়াতাড়ি। হাই দেখ, তুই কতটা করে টেনে টেনে চলে যাও, তোমরা আমাকে ভিডিও করতে হয়। তোর ওটা থেকে যতটা দূরে হয় আমি সেভাবে ভিডিও করি। যা দূরে না, ভালো করে একদম করে যাবি। এরপরেরটা আমি ভালো করে করছি, তুই একটু নাহলে আমার নায়িকাকে দেবো। তুই দেখাবি, তুই যখন কথাটা কইবি তোকে সাথে সাথে তো আমাকে দেখাইতে হবে যে জায়গাটা তুই আমাকে দেখাইতে আসছিস, জায়গাটা তো দেখাইতে হবে। তোকে শুধু দেখাইলে কি হবে? কোটা দিকে হবে। এটা মির্জাপুরের বাড়ির গেট। বাড়িটা নেই বর্তমানে, তাই তো? আর গেট মির্জাপুরের বাড়ির গেট এটা। জায়গাটার নাম গুলবাগ। সিরাজকে এখানে ফোন করে গঙ্গার ওপারে খোঁজ লাগে, তার হ্যাঁ হ্যাঁ, গঙ্গার ওপারে খোঁজ লাগে, তার খবর আছে। ঠিক
100-300 বছর আগের কাহিনী, কত বছর আগের কাহিনী, অনেকদিন আগে কাহিনী। 500 বছর। এবার আর এটা লাগাইবো নি, জোরে বলবো, ওটা ভালো মতন হয়ে যাবে। সেটাই প্যালেসটাই, হ্যাঁ হ্যাঁ ওই প্যালেস চৌধুরী পরিবার আর করে, চৌধুরী পরিবার থেকে শুরু করে সব। এই দেখো তার ভাইয়ের কিন্তু মূর্তি আছে, ভালো করে দেখে লো। ওই যে একটা, ওইখানে দুটো, ওই একটা 3-4টে। এরা কাঠের ব্যবসা সূত্রে সে সময় এখানে আসছিল, কাঠের ব্যবসা সূত্রে। পলাশির যুদ্ধের 1757 সালের পর 1780 সালে এই লক্ষ্মী পশ্চিম দিগর কাঠগোলা বাগানের চিন্তা ভাবনা করে এবং 32 বিঘা জুড়ে এটা পুরো আছে। বন্ধ করে কাঠগোলাপের বাগান বাড়ি চলে এসেছি আমরা। এই টিকিট হাতে রাখবে, ওখানে ঢুকতে টিকিটটা লাগতে পারে আবার। এটা সুড়ঙ্গ রাস্তা, আমি সবার সামনে যেতে ভালো হয় মনে হয়, পূজা পিছিয়ে। এই দেখো সুড়ঙ্গটা দেখলো, সুড়ঙ্গটা গোপন সুড়ঙ্গ। জগৎ সেটের বাড়ি অবধি 2 কিলোমিটার আছে, 2 কিলোমিটার। যেটা দেখে আসি জগৎ সেটের এই মিউজিয়ামটা, ওইখানে বাড়ি অবধি ছিল। জগতের বাড়ি বর্তমানে নেই আর, ওটা আরও দূর ছিল। গাইড দেবেন তো? আরে গাইডের সঙ্গে যান, যা ভালো লাগবে, 5-10 টাকা যান, নিজেরা বুঝতে পারবেন না, এদিক দিয়ে যান, সব বলে দেবে গাড়ি। আচ্ছা হোক, বলুক, ঠিক আছে। আচ্ছা গাইডও বলুক, আমিও বলে দেবো, অসুবিধা নেই। বর্তমানে কি বলছিল যে হচ্ছে যে জগৎ সেটের বাড়ি গঙ্গায় চলে গেছি তো, যে কারণে গঙ্গার জল কিন্তু এখানে চলে আসছে সেই সুড়ঙ্গ ধরে। 2 কিলোমিটার এখান থেকে আছে। হ্যাঁ এটা ছিল জগৎ সেটের সুড়ঙ্গ পথ। এখান থেকে ওরা সোনাদানা ব্যবসা বাণিজ্য করতো না, বলা বলছে আমার দিয়ে যাবে তোর দেখিনি। তা গাইড যেহেতু আছে তোর গাইড যাবো, কিছু শোনা হয়ে যাবে না, কিছু দিতে হবে না। যদি 5-10 টাকা ভালো লাগে বলছি, চলে আসো না, কোনো হুজুতি করবে একদম। দেউলিয়া করে দিচ্ছে, দেখে আসো, যাও, ওটা কিচ্ছু নেই, জল আছে। দেখা হয়ে গেলে এখানটায় চলে আসবে। চলে আসে এবারে এখন জল হয়ে গেল, চলে এসছে, গঙ্গার জল এখন এই যে যাবেন, সব দেখিয়ে বুঝিয়ে দিবে। লাইন সিস্টেম আছে, আর যাবে না, ছবিগুলো ফেরার সময় তুলবেন, এখন দাঁড়িয়ে শুনে নেন, আসার সময় ছবি তুলতে তাহলে দেখা হবে, ছবি তোলা হবে। এক জায়গায় চলে আসেন, সবাই এক জায়গায় গুছিয়ে আসেন। সবাই আসেন এক জায়গায়। ডাকতে ডাকতে তো হাঁপিয়ে যাবো, বলবো বাবু। হ্যাঁ সরে যাও, কি দেখে। আচ্ছা দাদা বলছি, এবার কথাটা মন দিয়ে শুনুন। হ্যাঁ, কেউ কথা বলেন না, সবাই শুনতে পাবেন। এখান থেকে দাঁড়িয়ে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা ঠিক 1 তলা ঘর মনে হচ্ছে তো দাদা? এই ঘরটা 1 তলা না, এই ঘরটা 3 তলা।
যারা উপরে উঠেছিলেন এর নিচে একটা ঘর দেখেছেন, ওটা দোতলা, একতলা দেখতেই পাননি, জলে ডুবে আছে। দাদা ঘর থেকে সামনে একটা সিঁড়ি আছে, পিছনে একটা কুয়ো আছে। দাদা সামনের সিঁড়ি কিন্তু একতলা ঘরেই নামছে, কিন্তু নিচে তো জল, ওরা নামতো কি করে? প্রশ্ন তো এটাই। তখন জল ছিল না, সামনে কিন্তু কোনো বৃষ্টির জল না। এটাকে কি বলে জানেন? বাউরি। বাউরি মানে মেয়েদের জল তোলার জায়গা। জল তোলার এরকম ডিজাইন রাজস্থান ঘুরতে গেলে দেখতে পাবেন। এবার 200 বছর আগে চালাকিটা দেখুন কি হতো। এবাড়ির মেয়েরা আসতো, সামনের সিঁড়ি দিয়ে নামতো, মেয়েরা ঘরে বসে গল্প করতো, পিছনে কুয়ো থেকে জল নিত। রাস্তা দিয়ে ইংরেজরা হাঁটতো, ইংরেজরা দেখতে পেত মেয়েরা ঘরের মধ্যে বসে কুয়ো থেকে জল নিচ্ছে। তখন ইংরেজরা ভাবতো এটা মেয়েদের জল তোলার জায়গা। মেয়েদেরকে ঘরে জল তুলতে দেখে ইংরেজরা আর ঘরে আসতো না, রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে যেত। সেই সুযোগটা কাজে লাগিয়ে এবাড়ির মালিক জগৎসেদের সাথে এখান থেকে গোপনে ব্যবসা করত। কি করে? তখন সিঁড়ি যাচ্ছে নিচের ঘরে, জল ছিল না। দাদা ওই ঘর থেকে মাটির তলা দিয়ে রাস্তা 1 কিলোমিটার এই কোনা দিয়ে জগৎসেদের বাড়ি চলে যাচ্ছে মাটির তলা দিয়ে। কিন্তু দাদা রাস্তা থেকে যায়, জগৎসেদের বাড়ি গঙ্গায় ডুবে যায় পরবর্তীকালে। যে গঙ্গাটা হাজারদুয়ারি পাশ দিয়ে বইছে, ফলে রাস্তা গঙ্গার সাথে যোগ হয়ে ওই গঙ্গার জল সুড়ঙ্গ পথ দিয়ে এখানে আসছে। ওই জন্য দেখছেন জল, এটা গঙ্গার জল। গঙ্গা বাড়লে জল বাড়বে, গঙ্গা কমলে জল কমবে। তো দাদা এখানে যা লোক আসে সবাই যদি ভিড় করে নিচে নামতো না, উঠানামা করে ধাক্কা খেয়ে বয়স্ক মানুষগুলো সিঁড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট হতো। তাই মালিকরা নামতে দেয় না, ওরা মেরে দিচ্ছে গেটে তালা। আপনারা যদি বলেন নিচে নামবো, গেট যাবে না খোলা, তাহলে দাঁড়িয়ে কি করবেন? সামনে হাঁটার পালা। চলুন। এরা কবিতা ভালো পারে, এরা সন্ধ্যাবেলা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই। কবি ফিরার পথে ফিরবেন, এখন চলে আসুন। এই যে হাত কাটার কথাটা বললো নি, এটা আমি পরে বলবো, এটা আমি পরে বলবো তোমাদেরকে। আসার সময় মনে করে দিবো আমাকে। ওই যে হাতটা কাটা মূর্তি বসেছে না, ওটা অনেক রহস্য আছে, এটা পরে বলবো, যাওয়ার সময় আমি বলে দেবো। এখানে জৈনরা আসতো চান করতো তখন, সে সময়। এক জায়গায় আসছে না আছে স্টোরিটা তো বলবো, শুনুন। কাঠগোলা প্যালেস, এটা ফিরার সময় ভিতরে ঢুকবেন, নিচের তলার 4টে ঘর দেখবেন, জুতো পায়ে দিয়ে ঢুকবেন। খালি অনুরোধ, এর ভিতরে যখন আসার সময় ঢুকবেন কোনো ছবি তুলবেন না। এই প্যালেসের সামনে আছে পুকুর, পুকুর সমেত এই যে এরিয়াটা দেখছেন, এটা বাগান বাড়ির মেয়েদের 200 বছর আগে আনন্দ ফুর্তি করার জায়গা ছিল। এই প্যালেসের সামনে পুকুরে কোনো রানীরা স্নান করতো না, এটা স্নানের জায়গা না দাদা। পুকুরের 4 কোনায় 4টে সাদা গম্বুজ আছে। এ দেখেন, এদিকে 2টো, ওইদিকে 2টো। কেন 4টে জানেন? ওই যে 4 ভাই সামনে গল্প শুনলেন মালিক, তাদের 4 বউ ছিল, মানে 4 রানী। রানীরা বিকালবেলায় প্যালেস থেকে ওই পারে ঘুরতে যেত। তখন ওই পারটা কী ছিল? সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে রানীরা ঘুরতো। ওই দেখেন স্টেজ, হলুদ রঙের সিঁড়ি, গান বাজনা হতো। তখন 4টে মহিলা সিপাই 4টে গম্বুজে দাঁড়িয়ে রানীদেরকে পাহারা দিত। রাজারা চেয়ার নিয়ে সিঁড়িতে বসে পুকুরে মাছের খেলা দেখতো। মাছ বড় হলে সোনার নথ পরাতো, পুকুরের মাছ মরে গেলে মাছকে কব্বর দিত। কেন বলুন তো? আমরা বাঙালি মাছ মাংস খাই, এরা জৈন মাছ মাংস খায় না। তাই পুকুরের মাছ আজও মারা গেলে প্রত্যেকটা মাছের কব্বর হয়। আমি মাছের কব্বর সামনে নিয়ে গিয়ে দেখাবো। এটা রানী বেগমদের পার্সোনাল এরিয়া ছিল, একে প্যালেস পুকুর বলে। তবে দাদা পুকুরটা ভালো, খালি জলটা কালো, ভিতরে কাদা। তাহলে চলুন দাদা, ফিরবার সময় ঢুকবেন ভিতরে। আচ্ছা, আপনারা তো টিভিতে নিশ্চয়ই সিরিয়াল দেখেন, এই প্যালেসটাকে চিনতে পারছেন? অনেক বাংলা সিরিয়াল সিনেমায় দেখিয়েছে। আমি কয়েকটা নাম বলি। বেহুলা, রূপসী বাংলায় চলতো প্রফুল্ল দেবী চৌধুরী রানী, স্টার জলসায় চলতো আমি সিরাজের বেগম, বামা খ্যাপার মহাপীঠ তারাপীঠ, গৌরীদান, একেন বাবু, ফনার বচন, যিশু সেনগুপ্তের সিনেমা এক যে ছিল রাজা, অঙ্কুশের সিনেমা বলদুর্গা মাইকি,
এখানে শুটিং হয়েছে। তো দাদা এই কাঠগোলা প্যালেসের এই যে পুলিশ ক্যাম্প লেখা আছে না ঘরটা, এটা ছিল স্নানাগার, স্নান করতো, বাথরুম। আর উল্টো দিকের হলুদ ঘরটা ছিল রান্নাঘর। মাসিমা আপনারাই বলুন, 10 জনের রান্না করতে এত বড় ঘর লাগবে না? তাহলে 200 বছর আগে কত লোকের রান্না হতো ভাবুন, তাই এত বড় রান্নাঘর। তবে আজকের দিনে দাঁড়িয়ে রান্নাঘর নতুনভাবে হয়ে গেছে বেডরুম, স্নানাগার হয়ে গেছে স্টোর রুম। নিচে দেখছেন মাটি, চলুন সামনে হাঁটি। নাচমহল বারবার বলছি আসার সময় দেখবেন, এর ভিতরে উঠতে দেবেন। মানুষ কি জানি সবাই কি সব বোঝে দাদা? না, চুন সুড়কি সেরা ভাই সেই মন মতো না দাস তৈরি। হ্যাঁ, তখনকার দিনে চুন সুরকিটাই ছিল মেন। চুন সুড়কি বালির তো ব্যবহার হতো না। আর অ্যাংলো ইন্ডিয়ান এসে আসতো, মীরাবাই, মতি ভাই, হীরাবাই আর 5000 স্বর্ণ মুদ্রা। ওই স্টেপ বাই স্টেপ দাঁড়াতে হচ্ছে, একটা একটা করে জিনিস বলতে বলতে যাচ্ছি। আপনারা ফাঁকা গেলে তো সোজা বেরিয়ে যেতেন, সোজা চলে দাঁড়ান। আপনারা একটু তাড়াতাড়ি হাঁটুন। দাদা আমি ওখানে বলছিলাম না, মাছ মরে গেলে মাছকে কব্বর দিত। এ দেখেন আপনাদের পিছন দিকে মাছের কব্বর। এগুলো 200 বছর আগেকার কব্বর। হ্যাঁ, এগুলো কিন্তু নতুন নয়। দাদা বাস্তব কথাটাকে চিন্তা করতে হবে তো। পুকুর আছে কাঠগোলা বাগানে 5টা পুকুরে মাছ। তো নর্মালি গড়ে 1 বছরে 5টা পুকুর মিলিয়ে 100 পিস মাছ দাদা এমনি মরে যায়। একটা মাছের দাম কত হতে পারে? 500, 1000। দাদা সেই মাছটা মরবে, আর কব্বর দেওয়ার পর এই স্টাইল বাঁধাতে গেলে না এটার খরচ আসবে 1 লাখ টাকা। দাদা 100 পিস মাছে খরচ দাঁড়িয়ে যাবে 1 কোটি টাকা। দাদা এইভাবে তো সম্ভব না। মাছ মারা যায়, সাইডে নিয়ে গিয়ে গর্ত করে পুঁতে দেয়। এগুলো আগেকার স্মৃতি। এবার এখান থেকে ওই যে গোল মঞ্চটা দেখছেন সাদা, কাঠগোলা বাগান বাড়ির বাইজি মহল ছিল ওটা। দাদা পুকুর পাড়ে নাচ গান কারা দেখতো? রানীরা, বেগমরা। কিন্তু মানে এখনকার দিনে ওটার দাম 5 কোটি টাকা। তাহলে কি ছিল? ওটা বাইজি মহল, ভেঙে গেছে, নতুন নাম এখন ফাঁকা মহল। আগে নাচ করেছে কারা? বাইজিরা। এখন যদি সকালে আপনাদের নাচতে ইচ্ছা হয়, ফিরার পথে উঠে নাচবেন, এখন আমার সঙ্গে সোজা হাঁটবেন। চলুন হাঁটুন। এটা তখনকার দিনের কুয়ো। এটাকে কুয়ো বলে না, ইদারা বলে। হ্যাঁ, ইদারা। হ্যাঁ, ইদারা, ঠিক। এটা জৈনদের মন্দির। মন্দির না, মন্দির। আচ্ছা, ওখানে গণেশ মূর্তিটা কি? গণেশজিকে পুজো করে জৈন ধর্মে। জৈন ধর্মে গণেশের পুজো করে। তবে গণেশের হাতে শঙ্খপদ্ম, গদা, চক্র থাকে। তো ওখানে 2 হাতে কুঠা, রুদ্রাক্ষের মালা, কুণ্ডল, সুটটা উল্টো দিকে আছে। দাঁড়ান বলছি। দাদা গোটা কাঠগোলা বাগানে এই সাদা ঘরটা একটি খুব পবিত্রতম ঘর। হ্যাঁ, একে দাদাবাড়ি বলে। দেখুন, আমরা হিন্দু ধর্মের হয়ে থাকলে গুরুদেবের বাড়ি বলবো, আমরা ইসলাম ধর্মের হয়ে থাকলে পীর বাবার বাড়ি বলবো। কিন্তু এরা তো হিন্দু ধর্মেরও না, ইসলাম ধর্মেরও না, জৈন ধর্মের লোক, তাই এরা এটাকে দাদাবাড়ি বলে। ওরা পীর বাবাকে বা গুরুজিকে দাদাজি বলে। 3টে কথার মানে কিন্তু একই দাঁড়াচ্ছে। এটা ওদের প্রার্থনা রূপ। জৈন ধর্মের গুরুদেবের পায়ের ছাপ এই ঘরের ভিতরে আছে। জৈনরা যখন ভারতবর্ষ থেকে এখানে আসে, তারা ভিতরে বসে প্রার্থনা করে। এটা ওদের ধর্মের প্রার্থনা রূপ। তবে ঘরটা মেনটেনেন্সের কাজ হচ্ছে। ওরা শিবের পুজো করে ভৈরব রূপে, 2টো শিবেরই মূর্তি। ওইদিকে বটুক ভৈরব, এদিকে মূর্তিটাকে বলে কাল ভৈরব। এবার এখান থেকে দাঁড়িয়ে ওই যে 2 দিকে ভাগ হয়ে গেছে, বড় গাছটা দেখছেন, ওটা বাস পড়ে গেছিল। গোটা কাঠগোলা বাগানে সব থেকে পুরনো গাছ, নবাবী সময়কালের একমাত্র এটা। 155 বছর বয়স, বেঁচে আছে। দাদা এটা একটা ফুলের গাছ। এই ফুল ফুটে গরমকালে, ফুল থেকে আতর তৈরি হয়, সেন্ট। নামটা চাপা, ভিতরটা ফাঁপা, সাইডে বাগান, সামনে আগান। বুঝতে পারছেন? ও দেখেন গাছের ভিতরে কিচ্ছু নাই, পুরো মাটি হয়ে দাঁড়িয়ে আছে।
এক জায়গায় আসেন, আপনারা এদিক দিয়ে বেরিয়ে যান। এই যে ফাঁকা কাঠগোলা বাগান বাড়ির আপনাদের দেখার লাস্ট সীমানা এই জৈন মন্দির অবধি। দাদা মসজিদ হোক বা মন্দির, জুতো পায়ে দিয়ে তো নিশ্চয়ই কেউ ভিতরে যাবেন না, তাই তো? ওই গেটের কাছে জুতো খুলবেন। হ্যাঁ, মন্দিরটি ঠাকুর প্রণাম করে ভিতরে ছবি তুলতে দেবে না। মন্দিরের সামনের পজিশনে যত ইচ্ছা ছবি তুলুন, দিয়ে জুতো পরবেন। দাদা যে রাস্তা দিয়ে এলেন সোজা এই রাস্তা দিয়েই যাবেন। প্যালেসের ভিতরে নিচের তলার 4খানা রুম, জুতো পায়ে দিয়ে ঘুরে দেখে নেবেন, পয়সা লাগে না। তারপরে সুড়ঙ্গ পথ বুঝাচ্ছিলাম না, তার উল্টো দিকের ঘরটা হচ্ছে চিড়িয়াখানা। বাচ্চাদের জন্য ওখানে পাখি আছে, মাছ আছে। ছবি তুলবেন, দেখবেন, ঘুরবেন, দিয়ে বেরাবেন, ওটার জন্যও পয়সা লাগবে না। কিন্তু দাদা গাইড বোঝানোর সময় ফার্স্টেই সকলকে বলে দেওয়া হয়েছে, আমরা বলে দেবো, বুঝিয়ে দেবো, তারপরে 5 টাকা 10 টাকা যে যার খুশি আমাকে দিয়ে যাবেন, সেটা এখান থেকে দিয়ে আপনারা চলে যাবেন। এই পর্যন্ত আমাদের গাইডের বলাটা শেষ। লাস্ট একটা কথা বলে দিই, এখান থেকে বেরাবেন, চাপবেন গাড়িতে, ঘুরবে কিন্তু গাড়ির চাকা। গাড়িওয়ালা যতগুলো স্পট মুর্শিদাবাদে আরও বাইরে দেখাবে, টিকিটের জন্য দেখতে গেলে লাগবে টাকা। হাজারদুয়ারি দেখে কেনাকাটি করে বাড়ি ফিরবেন, লাস্টে বলবেন মানি ব্যাগটা টোটালি ফাঁকা। ধন্যবাদ। আমরা হাজারদুয়ারিতে চলে এসেছি। এই যে আমাদের টিম সবাই চলে এসেছে হাজারদুয়ারিতে। ঢুকবো একটুখানের মধ্যে, কিন্তু হাজারদুয়ারির ভেতরে কোনো ক্যামেরা করা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারবো না। আর আমাদের ট্যুরের একদম মেন পথপ্রদর্শক। কি ট্যুর ভালো লাগছে দাদু? খুব ভালো, খুব ভালো। আর আমাদের পাড়ার ট্যুর সবচেয়ে ভালো হয় কি? এটা কাটরা মসজিদ, এটা হাসান হোসেনের দুঃখের দিন, এখানে শোক পালন করা হয় মহরমের দিন। আর আমাদের পথপ্রদর্শক গোপাল বাগ মহাশয় আছেন সামনে। এটা এই তো হাজারদুয়ারি কাটরা মসজিদ দেখতে পাচ্ছেন। দাদা দাদা আপনি কিছু বলুন। আপনি কিছু বলুন। ট্যুরের তো প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আপনি কিছু বলুন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখন বলবেন না পরে বলবেন? পরে পরে আমার সব লোকজন আসুক, এনে গাইড ব্যান্ড না, সবাইকে 10 টাকা করে সকালে দিবে তো। সেখানে 5 টাকা চাইলো, আপনি আবার 10 টাকা চাইবেন? সকালে 10 টাকা করে একটা জিএসটি বাবদ একটা 10 টাকা চাওয়া হয়েছে। ওরা বাইরে থেকে ধরলে 5 টাকা, ভিতর থেকে ধরলে 10 টাকা, তাই তো? এইটা আমরা যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাজারদুয়ারি। এটা হাজারদুয়ারি কিন্তু কোনো রাজবাড়ি নয়, এটা হচ্ছে একটা আদালত, মানে কোর্ট। এটা এর সঙ্গে সিরাজের কোনো সম্পর্ক নেই। মানে হাজারদুয়ারি বা মুর্শিদাবাদ বুঝলেই আমরা হচ্ছে সিরাজ কিংবা মির্জাফর এরকম একটা ভাবি, কিন্তু এইটার সঙ্গে সিরাজউদ্দৌলার কোনো সম্পর্ক নেই। সিরাজউদ্দৌলা মারা যাওয়ার 80 বছর পরে এটা তৈরি। এটা হচ্ছে একটা কোর্ট, মানে আদালত। সিরাজ মারা যাওয়ার পরে মির্জাফরের 5ম প্রজন্ম সে এইটা তৈরি করে 1829 সালে। ঠিক আছে, এইবারে দেখো এইটার ওপরে একটা সিম্বল আছে, ওই ওপরে একটা ওই যে মানে হাতি বা মানে সিংহ টিংহ এরকম, ওটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল। এই বিল্ডিংটার একদম ওপরে দেখো, ওই যে ওপরে ওটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিম্বল। এখন আমাদের ভারতবর্ষের সিম্বল কি? আমাদের অশোক চক্র, অশোক স্তম্ভ। সেইটার পরিবর্তে তখনকার দিনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যদিও তখন রাজা ছিল, কিন্তু তারা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল, সেই জন্য তাদের সিম্বল ব্যবহার করা হতো। এইটা হচ্ছে হাজারদুয়ারি নাম হলেও এর অরিজিনাল দরজা আছে 900, 100 দরজা ফলস দরজা 100 আর অরিজিনাল আছে 900। এইটা 3 তলা বিশিষ্ট বাড়ি। এই যে নিচের যে তালাটা, এখানে আগে যারা নবাবের কর্মচারী, এই আদালতের কর্মচারী, তারা থাকতো। আর দোতলায় বসে রাজা হচ্ছে বিচার করত। আর 3 তলাতে ইংরেজদের যারা কর্মচারী বা ইংরেজ যারা, তারা তাদের থাকার ব্যবস্থা ছিল এই 3 তলাতে। আর এইবারে এই দিকে দেখো, ওই একটা বড় কামান দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে বাচ্চাওয়ালি কামান। ওই যে কামানটা, ওই যে বড় কামান, ওটা হচ্ছে বাচ্চাওয়ালি কামান। মানে ওই কামান যখন দাগা হতো প্রচণ্ড আওয়াজ হতো, সেই আওয়াজে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব হয়ে যেত, সেই জন্যে ওর নাম বাচ্চাওয়ালি কামান।
এই রকম আরও 3-4টে বড় বড় কামান আছে। তার মধ্যে আরেকটা কামান আছে এখানে কাটরা মসজিদের ওই সাইডে, সেটা হচ্ছে জাহানকোষা কামান। আর যারা বিষ্ণুপুর গেছেন, বিষ্ণুপুরে দেখেছেন দলমাদল কামান। এই রকম একই এইরকম বড় বড় কামান, ঠিক আছে। এবার ওপারের যে বড় বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে ইমামবাড়া। ইমামবাড়া মানে ওখানে বসে নমাজ পড়া হয়, নমাজ পড়া হতো। এক সাইডে মুসলিমরা মানে মহিলারা থাকতেন, এক সাইডে পুরুষরা থাকতেন। মহিলারা পর্দাসীন থাকতো, মানে পর্দার ভেতরে, পুরুষরা বাইরে বসে ওখানে নমাজ পড়া হতো। এবং এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইমামবাড়া, মানে সব থেকে মানে বেশি লোক একসঙ্গে, প্রায় 10,000 লোক বসে ওখানে নমাজ পড়ার ব্যবস্থা। এবং আগে এটা ছিল কাঠের, পরে আগুনে পুড়ে যাওয়ার পরে এটাকে কাঠের পরিবর্তে এরকম করা হয়েছে। আর ওই দিকে দেখুন একটা মসজিদ আছে, ওই যে হলুদ রঙের একটা মসজিদ, তার পাশে একটা মসজিদ আছে সাদা রঙের। ওই দুটো মসজিদ, একটা হচ্ছে মক্কা মসজিদ, একটা হচ্ছে মদিনা মসজিদ। মক্কা এবং মদিনা থেকে মাটি এনে এই মসজিদগুলো করা হয়েছে, একটা মক্কা মসজিদ, একটা হচ্ছে মদিনা মসজিদ। আর এই একটা দেখুন, এটা হচ্ছে ঘড়িঘর। ওপারেও একটা আছে এই রকম টাওয়ার, এটা হচ্ছে ঘড়িঘর। মানে নমাজ পড়ার জন্যে টাইম দেখে নমাজ পড়তে হতো, সেই জন্য এখানে ঘড়ি ছিল। এখন ঘড়িগুলো সব খারাপ হয়ে গেছে। এইগুলো হচ্ছে ঘড়িঘর। এইবারে ওই দিকে একটা এ দেখা যাচ্ছে, দেখুন ওই যে গম্বুজ মতো দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে একটা মসজিদ আছে। ওই যে গম্বুজ মতো দেখা যাচ্ছে, তার আগে এখনও ওই যে মাইক দেখা যাচ্ছে, ওটা একটা হচ্ছে, হ্যাঁ ওটা একটা মসজিদ, ওটা হচ্ছে সোনা চাঁদি মসজিদ। ওই মসজিদের কাছে ওইখানে আগে বাজার বসতো। ওই বাজারে হচ্ছে সোনা চাঁদি মানে সোনা রূপোর বিনিময়ে এ কেনা হতো, মানে বাঁদি কেনা হতো, বাঁদি চাকর বা বাঁদি কেনা হতো। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসাকেও ওই বাজার থেকেই কেনা হয়েছিল। সিরাজের স্ত্রী লুৎফুন্নেসাকে ওই বাজার থেকে কেনা হয়েছিল। ওইটা হচ্ছে তখন ওখানে সোনা চাঁদি মার্কেট বসতো। তার পাশে ওইখানে একটা গেট আছে, ওটা হচ্ছে নবাবী আমলের গেট, 500 বছরের পুরনো। ওখানে যখন এই রাজবাড়িতে কোনো বাইরের অতিথি আসতো তখন ওখানে বসে নহবত বাজানো হতো, সানাই বাজানো হতো। ওইখানে ওপরে গেট আছে, ওই পাশেই গেট আছে। ওই গেটটা দিয়েই কিন্তু আমাদের গাড়ি ঢুকেছে ভেতরে, বলেছিল আমাদের, বলেছিল। ওইটা হচ্ছে ওখানে বসে নহবত বাজানো হতো। এবারে এই যে আমরা এই যে হাজারদুয়ারি, এই হাজারদুয়ারিতে 1985 সালে যখন ভারতবর্ষে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এইটাকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়। এখানে যে সমস্ত তখনকার নবাবী আমলের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো এনে দেখার জন্য মিউজিয়াম এখানে করা আছে। এই মিউজিয়ামে এই নিচ দিয়ে ঢুকতে হবে। ঢুকলেই প্রথমে দেখবেন দুটো গাড়ি আছে। দুটো গাড়ি মানে তখনকার দিনে ঘোড়ায় বা উটের মানে টানা গাড়ি, একটা মহিলাদের ব্যবহার গাড়ি, একটা পুরুষদের ব্যবহার গাড়ি একদম সামনে আছে। তারপরে দেখবেন এই নিচের তলাতে পুরোটাই হচ্ছে অস্ত্রাগার। তখনকার দিনে বিভিন্ন বড় বড় যে সমস্ত অস্ত্র বন্দুক যেগুলো ব্যবহার করা আছে সেইগুলো আছে। তারপরে দোতলায় দেখবেন তখনকার দিনে রাজাদের ব্যবহার্য জিনিসপত্র এবং ওয়েল প্রিন্টিং করা বিভিন্ন ছবি টবি আছে, সেগুলো সবাই ভালো করে দেখবেন। আর একটা জিনিস হচ্ছে এই যে সিরাজের সঙ্গে নবাবদের যে যুদ্ধটা হয়েছিল পলাশিতে 1757 সালের 4 জুন। পলাশিতে যুদ্ধ হয়েছিল। পলাশি জায়গাটা এখান থেকে 40 কিলোমিটার দূরে। আমরা প্রথমে যেখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম গাড়ি থেকে, ওটাই ছিল, ওখানেই হচ্ছে পলাশি। ওখান থেকে 2 কিলোমিটার সামনে এগিয়ে গেলে পলাশি, ওখানে যুদ্ধ হয়েছিল। এবারে যুদ্ধে মানে সিরাজের পরাজয় ঘটে। কেন পরাজয় হয় না, তার প্রধান সেনাপতি ছিল মির্জাফর। মির্জাফরের আন্ডারে ছিল 50,000 সৈন্য। 50,000 সৈন্য আর অন্যান্য ছোট ছোট সেনাপতিদের আন্ডারে যা সৈন্য ছিল সবাই মিলে যদি একসঙ্গে ইংরেজদের আক্রমণ করত তাহলে ইংরেজদের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। কিন্তু মির্জাফরের সঙ্গে ইংরেজদের আগে থেকে চুক্তি ছিল, গোপন চুক্তি, যে যুদ্ধের সময় ও তার সেনাদের নিয়ে দূরে দাঁড়িয়ে থাকবে, ও রহস্য দেখবে এবং সিরাজের পরাজয় হবে। এই মতো অবস্থায় 4 জুন যখন যুদ্ধ হলো, যুদ্ধ করার জন্য সিরাজের সেনাবাহিনী এখান থেকে 3.5 কিলোমিটার দূরে কাশিমবাড়ি রাজপ্রাসাদ আছে, কাশিমবাড়ি রাজপ্রাসাদ থেকে ওরা যুদ্ধের জন্য রওনা হয়। আর ইংরেজদের সৈন্যরা কলকাতার যে ফোর্ট উইলিয়াম ওখান থেকে ইংরেজদের সৈন্যরা আসে।
এবং ওরা সেখান থেকে আসে। আর সিরাজ করেছিল যে আমবাগানের মধ্যে যদি যুদ্ধ করা হয় তাহলে আমাদের সৈন্যরা এই রকম আমবাগানের ভেতর থেকে যুদ্ধ করতে সিদ্ধহস্ত, তাহলে আমরা জিততে পারবো, জয়লাভ করতে পারবো। সেই সিরাজের প্ল্যান অনুযায়ী এখান থেকে 40 কিলোমিটার দূরে ইংরেজদের সঙ্গে সৈন্যদের যুদ্ধ হয়। এবার যুদ্ধে যখন মির্জাফর যখন তার সব থেকে বেশি সৈন্য নিয়ে 50,000 সৈন্য নিয়ে দূরে দাঁড়িয়ে থাকলো, তখন ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার জন্য সিরাজের আর দুজন সেনাপতি ছিল, হিন্দু সেনাপতি, মীর মদন আর মোহনলাল। তারাই কিন্তু প্রাণপণে যুদ্ধ করলো। এবং যুদ্ধে যখন ইংরেজরা বিপর্যস্ত, তখন মির্জাফর খবর পাঠালো যে মহারাজ আমরা হেরে যাচ্ছি, এই সময় যুদ্ধ থামাতে হবে, নাহলে কিন্তু আমরা হেরে যাব। কিন্তু মীর মদন আর মদনলাল বারবার সিরাজকে অনুরোধ করলো যে আর 1 থেকে 1.5 ঘন্টা যুদ্ধ করতে দিন, ইংরেজরা অবশ্যই পরাজিত হবে আপনারা। কিন্তু সিরাজ এখানেই ভুলটা করলেন, তিনি মির্জাফরের কথা শুনে যুদ্ধ থামানোর নির্দেশ দিলেন। এবং যুদ্ধ থামানোর পরে যখন আমাদের সৈন্যরা তাঁবুতে এসে বিশ্রাম নেওয়ার জন্য তৈরি হচ্ছে, তখনই ইংরেজরা আবার অতর্কিত আক্রমণ করে। এবং সেই সময়ে একটা কামান বিস্ফোরণে মীর মদন মারা যায়। মীর মদন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং যুদ্ধে পরাজয় হয়। যখন সিরাজ এই ভুলটা বুঝতে পারলো, তখন অনেক দেরি হয়ে গেছে। তখন কি করলো সিরাজ, ওখান থেকে ঘোড়ায় চড়ে, যখন দেখলো যে যুদ্ধে আর বাঁচার উপায় নেই, ওখান থেকে ঘোড়ায় চড়ে ও মুর্শিদাবাদে ফিরে আসলো। ওই পলাশি থেকে মুর্শিদাবাদে 1 রাত্রে ঘোড়া চালিয়ে ও ফিরে আসলো। ফিরে এসে ওর স্ত্রী, কন্যা এবং নবাব পরিবারের কিছু বিশ্বস্ত লোকদের নিয়ে এবং কিছু সোনাদানা নিয়ে ও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো বিহারে। কিন্তু এখান থেকে যাওয়ার পথে, এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে লালগোলা বলে একটা জায়গা আছে, লালগোলাতে ও চলে যায়। ওখানে এক ফকির ওকে চিনতে পারে। সিরাজকে তার পায়ের নবাবী জুতো দেখে এক ফকির চিনতে পারে এবং সেই ফকির সিরাজকে ধরিয়ে দেয়। মাত্র কয়েকটা মোহর চেয়েছিল সিরাজের কাছে। সিরাজ ওই স্বর্ণমোহর দিতে রাজি হয়নি ফকিরকে। সিরাজ বুঝতে পারেনি যে ফকির ইংরেজদের অনুচর, ফলে সিরাজকে ওরা ধরিয়ে দেয়। সিরাজকে ধরিয়ে দেওয়ার পরে সিরাজকে ওখান থেকে ধরে আনা হয়। ধরে আনার পরে আপনারা নিশ্চয়ই এর একটু আগে দেখেছেন মির্জাফরের বাড়ি, ওই মির্জাফরের একটা ভাঙা বাড়ি দেখিছিল কি, ওইখানে সিরাজকে আটকে রাখা হয়। ওই বাড়িতে সিরাজকে 3 দিন আটকে রাখা হয়। 3 দিন আটকে রাখার পরে মির্জাফরের ছেলে মিরন, তার তখন 18 বছর বয়স, মিরন মোহাম্মদী বেগকে দিয়ে ওই বাড়িতেই সিরাজকে হত্যা করে। সিরাজকে হত্যা করার পরে তার মৃতদেহ সারা মুর্শিদাবাদ শহরে ঘোড়ার পিঠে করে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়েছে, দেখো আমরা সিরাজকে মেরে ফেলেছি। হাতির পিঠে করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়ে ঘুরিয়ে ওর মৃতদেহটাকে দেখানো হয় এবং মানুষ যাতে বিশ্বাস করে যে সিরাজের মৃতদেহ এই। এবং ওকে এইভাবে হত্যা করার পরে ওর সিরাজের পরিবারে যত মহিলা ছিল সবাইকে নৌকোয় করে তুলে এই গঙ্গায় ডুবিয়ে মারা হয়। ওর সমস্ত, শুধুমাত্র মারা হয়নি সিরাজের স্ত্রী আর মেয়েকে। এবার সিরাজের স্ত্রীকে কেন মারা হয়নি? সিরাজের স্ত্রী দেখতে খুব সুন্দরী ছিল। মির্জাফর চেয়েছিল সিরাজের স্ত্রীকে বিয়ে করতে, আবার মির্জাফরের ছেলে মিরন সেও চেয়েছিল সিরাজের স্ত্রীকে বিয়ে করতে। তখন সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা একটা কথা বলেছিল যে আমি হাতির পিঠে ঘোড়ার পিঠে চড়ে নবাবের সঙ্গে বাংলায় ঘুরে বেরিয়েছি, আমি গাধার পিঠে চড়বো না। সেই বলে ওদের কিন্তু সিরাজের স্ত্রী কোনোদিন বিয়ে করে। কিন্তু ওরা ওই বিয়ে করার লোভে নবাবী পরিবারের অন্য সব মহিলাদেরকে এই গঙ্গায় তুলে নৌকোয় নিয়ে গিয়ে নৌকো ডুবিয়ে হত্যা করার পরেও ওদের দুজনকে কিন্তু হত্যা করেনি। সিরাজকে যখন হত্যা করা হয়, সিরাজের বয়স তখন মাত্র 26 বছর। এবং এই ধারে সিরাজের কোনো চিহ্ন ইংরেজরা রাখেনি। সিরাজের কবর গঙ্গার ওপারে খোশবাগ, সিরাজের কবর গঙ্গার ওপারে খোশবাগ। এবং তার পরিবারের যে সমস্ত মেয়েদের হত্যা করা হয়েছে তাদেরও কবর সমস্ত ওপারে। এপারে আপনারা দেখেছেন মির্জাফরের সমস্ত আছে, কিন্তু আর বাদবাকি ওপারে। এই মোটামুটি একটা ইতিহাস। এছাড়াও আরও অনেক কিছু আছে, সেগুলো বলতে গেলে আরও অনেক সময় লাগবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, তখন মির্জাফরের 5ম বংশধর
সে তৈরি করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে ছাড়া তো ওদের হাতের পুতুল ছিল, সেই জন্য সে মানে পরাধীন রাজা বলুন আর যাই বলুন সেই তৈরি করেছে। ওটা হচ্ছে হুমায়ুন নেশা ঝা এরকম কিছু একটা নাম হবে। এটা তৈরি হয়েছে 1829 সালে। ঠিক আছে, এই হচ্ছে মূল ইতিহাস। এরপরে আরও অনেক কিছু আছে, সেটা পরে পরে তখন জানা যাবে। এখন ওইখানে যাবেন, এইখানে যে মীর মদন যে কামানটা বিস্ফোরণে মারা যায়, সে কামানটাও এর ভেতরে আছে, দেখবেন ফাটা কামান। হ্যাঁ, সেটা ফাটা অবস্থায় আছে এর ভেতরে। এবং আর ওপরে দেখবেন একটা জায়গাতে একটা কুর্নি আছে, ওই কুর্নিটা হচ্ছে মানে রূপোর কুর্নি। ওই কুর্নিটা দিয়ে এই ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়াও ওখানে অনেক মানে ওয়েল প্রিন্টিং বড় বড় ছবি আছে, সেগুলো সমস্ত খুঁটিয়ে দেখবেন, ভালো করে দেখবেন।